দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা লাইভে আমার সাথে যোগ দিয়েছেন এবং এই ভিডিওটি দেখবেন এবং ভবিষ্যতে শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিকতা। দর্শকবৃন্দ, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিটা দেশের অন্য সকল নাগরিকদের মতো আপনারা এটার দিকে চোখ রাখছেন যে আমাদের দেশ, সমাজ, দেশের অর্থনীতি, আমাদের বাণিজ্য কোন দিকে যাচ্ছে। দর্শকবৃন্দ, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার মতো অবস্থানে আমরা নাই। আপনাদেরকে আমি আজকের ঐতিহাসিকভাবে একটা কথা বলি। আমরা বাংলা ভাষী যারা, আমরা রাজনৈতিকভাবে সবসময় সচেতন ছিলাম। এটা কেন এই অ্যানথ্রোপোলজি বা হিস্ট্রি বা জিওগ্রাফি বা জিওলজি ব্যাখ্যা করে আমি আপনাদেরকে আজকে বোঝানোর জন্য লাইভ করছি না। আমরা বাংলাদেশিরা রাজনৈতিকভাবে, বাংলা ভাষীরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা অন্য যে কোনো ভাষাভাষীদের চেয়ে আমরা সুপিরিয়র, এই কথা বলছি না, বাট আমরা সচেতন, আমরা বুদ্ধিমান। এখন ঠিক এই কারণেই ইংরেজরা, ব্রিটিশরা যখন ভারত শাসন করত তখন ভারতীয় হিন্দুদেরকে একটা কথা বলেছিল যে তোমরা যাই করো, বাংলা ভাষী কোনো মানুষকে ভারতের কর্তৃত্ব দিও না। আপনারা যদি ভুল শুনে থাকেন আবার শোনেন। ইংরেজরা ভারতের হিন্দুদেরকে বলেছিল বাংলা ভাষী কোনো মানুষকে ভারতের নিয়ন্ত্রণ দিও না, নেতৃত্বে দিও না। 1948 সাল থেকে আজ অবধি আপনারা তাকিয়ে দেখেন, ভারতের নেতৃত্বে কখনোই কোন বাংলা ভাষী প্রধানমন্ত্রী হন নাই। শুধু হন নাই যে তা না, হতে তারা দেবেও না, দেওয়ার কোনো কারণও নাই। কারণ ইংরেজদের অ্যানালিসিস ছিল বাংলা ভাষী যারা, তারা চতুর্শ্রেণী না, তারা একদিকে যেমন বুদ্ধিমান আর একদিকে সচেতন, রাজনৈতিকভাবে তারা প্রচন্ডভাবে সচেতন এবং যে কোনো কিছু তারা যে কোনো সময় ঘটিয়ে দিতে পারে। কথাটা আপনারা মনে রেখেন। এই কথাটা তারা ভারতীয় রাজনীতিবিদরা, এক অন্য ভাষী, এখন অনেকে বলে তাইলে বাংলা ভাষী হিন্দু তো আছে, ডাজন্ট ম্যাটার। ভারতে বাংলা ভাষী আপনি হিন্দু না খ্রিস্টান এর দিকে তাকাবে না, আপনি যাই হন আপনারে সেন্ট্রাল নেতৃত্বে দিবে না এবং দেয়ার পজিশনে তাদেরকে কোনোদিন পৌঁছাতে দিবে না। এখন আমার দেশের লোকজনও সচেতন, শিক্ষিত, দূরদৃষ্টি সম্পন্ন। এখন এই প্রেক্ষাপটটাকে আমি যদি মাথায় রাখি, আজকের আমি কথা বলবো হঠাৎ করে এত জনপ্রিয় একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা। বাংলাদেশের রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে এই নেতার নাম যদি কেউ স্মরণ না করে তাহলে বাংলাদেশের ইতিহাস পরিপূর্ণ হবে না। বাংলাদেশের ইতিহাসে বিশাল গ্যাপ থাকবে যদি এই নেতার নাম কেউ অস্বীকার করে, এই নেতার অবদানকে যদি কেউ অস্বীকার করে, এই নেতার দূরদৃষ্টিকে কেউ যদি অস্বীকার করে, বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। সেই নেতা দল বিএনপি আজকের লেজে গুবড়ে অবস্থা, বিএনপির অবস্থা লেজে গুবড়ে অবস্থা। তার রেজাল্ট আপনারা দেখা শুরু করেছেন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন থেকে, আপনারা দেখা শুরু করেছেন। স্টেজ বাই স্টেজ আপনারা দেখবেন
জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি রাজনৈতিক দলের অবস্থা এই পর্যায়ে কি করে গিয়ে থাকে? আমি বিএনপি করি, অমুকে বিএনপি করে, আমার ভাই বিএনপি করে, বিএনপি সরকার গঠন করবে, বিএনপির চাইতে বড় দল আর হইতে পারে না, বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, বিএনপি ছাড়া কিছু হবে না, বিএনপি ছাড়া ভাত খাওয়া যাবে না, বিএনপির 31 দফা ইউনিভার্সিটিতে জিতাবে, বিএনপির 31 দফা রাস্তায় চাঁদাবাজি শিখাবে, বিএনপির 31 দফা গোরখদক আব্বাসের 3 কোটি টাকা প্রতিদিনের ইনকাম হবে, বিএনপির 31 দফা একটা বিধবা মাকে সন্তানহারা বানাবে, বিএনপির 31 দফা বাংলাদেশের মানুষকে না খাইয়ে রাখবে, বিএনপির 31 দফা বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে বিলীন করে দিয়ে ভারতের অধীনস্থ করবে, বিএনপির 31 দফা দখল করে আপনার জমি থেকে আপনাকে উঠিয়ে দিবে, বিএনপির 31 দফা বাংলাদেশের ব্যাংকে দেউলিয়া করবে, বিএনপির 31 দফা আমির খসরু মাহমুদকে সারিনা হোটেল নামের আরো 10টা হোটেলের মালিক করবে, বিএনপির 31 দফা আব্দুল্লাহ আউয়াল মিন্টুকে মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার বানাবে, বিএনপির 31 দফা বিএনপির নেতা শাওয়াকে প্রধানমন্ত্রী বানাবে, বিএনপির 31 দফা শহীদ জিয়ার স্বপ্নকে কবরে ঢুকিয়ে হাড় মাংস পচিয়ে ছেড়ে দেবে। এরপরও তারা বিএনপির 31 দফা নিয়ে চিল্লাবে, 31 দফাকে আপনাদের মুক্তির আন্দোলনের কথা বলবে, 31 দফা নামের এক ভণ্ডামিকে তারা কোরআনের আয়াত হিসাবে বিক্রি করার চেষ্টা করবে। এই 31 দফা আপনাদেরকে আমি একটু শুরু থেকে বলি, একটু যদি মনোযোগ দিয়ে শোনেন। বিএনপির অবস্থাটা কেন, যেখানে আমি নিজে বিএনপির পক্ষে কত কথা বলেছি, আমি বিএনপিকে ওই সময় বিএনপির পক্ষে যাবে এই হিসাব করে বিএনপির পক্ষে কথা বলিনি। হাসিনাকে নামাতে হবে, ভারতীয় আগ্রাসনবাদকে ধ্বংস করতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, আমি এমন কাজ করেছি, কন্টিনিউয়াসলি করেছি। আমার এটা করার জন্য আমার কোন তারেক রহমানের দরকার হয় না, এটা করার জন্য আমার কারো আশীর্বাদ দরকার হয় না, এটা করার জন্য আমার কারো এন্ডোর্সমেন্টের দরকার হয় না, এটা করার জন্য আমার কোন চাঁদাবাজির দরকার হয় না, এটা করার জন্য কাউকে আমার জবাই করতে হয় না, এটা করার জন্য বাংলাদেশের কোন ব্যক্তির লোন নিয়ে দাবেদারি ভান্ডামি করতে হয় না, এটা নিয়ে বাংলাদেশকে কারো কাছে আমার বিক্রি করতে হয় না। আমি একা যা পেরেছি আমার দ্বারা সম্ভব ছিল আমি তা করেছি। আমি বাংলাদেশের দালাল, আমি বাংলা মায়ের দামাল সন্তান, আমার নাম জেকব মিল্টন, আমার কারো এন্ডোর্সমেন্টের দরকার ছিল না। আজ থেকে 10, 12, 15, 20 বছর থেকে একজন সচেতন মানুষ হিসাবে আমি শুধু একটা কথা বলেছি, আমার দেশ বাঁচলে আমি বাঁচবো, আমার দেশের পরিচয় থাকলে আমার পরিচয় থাকবে, আমার দেশের অস্তিত্ব থাকলে ওখানে আমার বাবা মা কবরে ঠিকমতো ঘুমাতে পারবে। আজ থেকে 7, 8, 10 বছর আগে ভারতের নীল নকশায়, হাসিনার নীল নকশায় এবং বিএনপির ভারতপন্থী নেতাদের নীল নকশায় বিএনপিকে টিয়ার 3 টেরোরিস্ট অর্গানাইজেশন করা হলো আমেরিকায়, বিএনপিকে জঙ্গি সংগঠন করা হলো ইউরোপে। তখন এই আমেরিকায় বিএনপির পেইড এজেন্ট, লবিস্ট, বিএনপির বন্ধু অভাব নাই। বিএনপির লোকজনরা শুনি কেউ লবিস্ট নিয়োগ করে, বিএনপির লোকজনরা শুনি ফারুক সর্দার নামে একটা লোক, একটা বাটপার, যাকে
কোনো যোগ্যতা ছাড়া যেই লোকটা এক লাইন বাংলা বা ইংরাজি ঠিক মতো বলতে পারে না, ফেসবুকে নাকি সে বিজ্ঞাপন দেয়, ফেসবুকে লেখে তার নাম জাহিদ এফ সর্দার সাদি। তার সাথে লন্ডনের এক বটতলার উকিল আছে সায়েম, বটতলার উকিল ব্যারিস্টার সায়েম। এরা একত্র হয়ে আমেরিকায় আসে। আমেরিকায় এসে কোন কংগ্রেসম্যান সিনেট কোন জায়গায় যায় লাইন ধরে হাঁটতে থাকে। ওই একদিন কংগ্রেসে যাই আই ফারুক সর্দার জাহিদেব সর্দার সাদি যখন বিএনপির ঢোল বাজাইতে গেছে, গাড্ডা ধরে তারা অ্যারেস্ট করে লয়ে গেছিল। ওখান থেকে বাইর করছে কে জানেন? এই আমি জেকব। এখন আমার কথা বলার উদ্দেশ্য, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, এই দলকে ইউরোপ এবং আমেরিকায় টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করা হয়, অথচ টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন থেকে তার নামটা এখন পর্যন্ত কাটা যায় না। তাইলে ফারুক সর্দার বা জাহিদ সর্দার সাদি চাপা মারে কোন এক যুগে ফান্ড রাইজিং এ গিয়া ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি বগলে লইয়া রাস্তা রাস্তায় লোকজনরে দেখায় বিএনপির চেয়ারম্যানের বৈদেশিক উপদেষ্টা। আবার এখানে এক লোকরে মারা গেছে ডোনাল্ড ট্রাম্পের একজন হোয়াইট সুপারমেসিস্ট, যার নাম ছিল চার্লি কার্ট। তাকে চার্লির নিয়ে কয়েকটা ছবি তুললে সে দেখাইতেছে আমি চার্লির কত ক্লোজ। আরে বেটা, তুই যদি চার্লির এত ক্লোজ হস, আর কংগ্রেসম্যানদের এত ক্লোজ হস, আর আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের এত ক্লোজ হস, তাইলে গত 10 বছরে বিএনপি এখনো কেন টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে থাকবে? তুই তো এখনো সরাইতে পারিস নাই। তাহলে কোন কৃতিত্ব নিয়া রাস্তাঘাটে ক্যানভাস কইরা বেড়াস যে আমি বাল ছিড়ছি? আমি জাহিদ সর্দার সাদি বা ব্যারিস্টার সায়েমকে ডেমোনাইজ করতেছি না। আমার কথা হইতেছে, আপনারা যদি ধরেও নেন এরা খুব বিখ্যাত কর্মী, এরা খুব বিখ্যাত লবিস্ট, এরা দুনিয়া ছিঁড়া ফেলায়, আজকেরও এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। জনাব তারেক রহমান লন্ডনে বসে এই টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের নামটা সরানোর জন্য কি কিছু করতে পেরেছেন? না। জনাব তারেক রহমান গত 16 বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান, আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি, আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোনদিন আপনারা দেখেছেন? দেখেন নাই। ওই দলের নীতি নির্ধারককে জানেন? তারেক রহমানের ড্রাইভার সানি। ওই দলের নীতি নির্ধারককে জানেন? খসরু। ওই দলের নীতি নির্ধারককে জানেন? রবিউল নয়ন, যে 2 দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান। শুনেন সে কি বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের ভাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। শুনেছেন? যেই তারেক রহমান গত 16 বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান 5 মিনিট কথা বলেছে, এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন? কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন, এর অর্থ কি জানেন? একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন। আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে। আপনার কি মনে হয় আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? আরে ভাই, জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই। ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। বিশ্বটা এখন অনেক ছোট, ইন্টারনেটের যুগ, সামাজিক মিডিয়ার যুগ। ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে
এটা পৃথিবীতে জানবে না কেউ, সবাই জেনে যাবে। আমি জানবো, আপনি জানবেন, ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে, ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে, সবাই জানবে। অর্থাৎ তারেক রহমান গত 16-17 বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান, একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল, ইউরোপিয়ান বা আমেরিকান কারো সাথে, অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম বলকান, কারো সাথে দেখা করে নাই। তার স্পেশাল এনভয় করেছে একটা লোককে, জাহিদ এফ সর্দার সাদিক, যেই লোক 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা বিএনপি কে হাসিনা আমলে কম্বলের নিচে ঢুকাইছে, গুয়ের মধ্যে ঢুকাইছে। সে হয়েছে তাদের বৈদেশিক উপদেষ্টা, তারেক রহমানের খুব ঘনিষ্ঠ জন, ব্যারিস্টার সায়েমের বেড পার্টনার। কোন দিকে যাবেন, কোথায় যাবেন? এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন? ওই যে বেড়া কইছে না, আমিও জানি তুমিও জানো, তারেক রহমান পয়সার পাগল, আমিও জানি তুমিও জানো, ফারুক সর্দার ভণ্ড, আমিও জানি তুমিও জানো, বিএনপি জঙ্গি, টিয়ার 3। এটা আমার কথা না, আমেরিকান পোর্ট চার্টারে লেখা আছে, আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এখানে পরিষ্কারভাবে লেখা আছে। হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত, প্রথম লাইন ছিল ইউরোপ এবং আমেরিকায় ইন্ডিয়া বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। আজকের সেপ্টেম্বর 12, 2025 as of today, তারেক রহমানের এবং বিএনপির লবিস্টের আর ফারুক সর্দারের মতো 5-8টা নেরিকুত্তার অভাব নাই, কিন্তু বিএনপি এখনো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের নাম আজও ঘোচাতে পারে নাই। এটা গেল একটা দিক। এবার আসেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শটা কি ছিল? প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজমের ব্যাখ্যা করতে গিয়ে জেমস উইলফোর্ড গার্নার, আধুনিক পৌরবিজ্ঞানের জনক, একটা কথা বলেছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি কমিটেড থাকে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে, এবং একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয়, ওটার নাম দেশপ্রেম। এটা আমার কথা না, জেমস উইলফোর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে। এখন জিয়াউর রহমান যখন দল গঠন করে, উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল, I'll make politics difficult for the politician। উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন? যারা রাজনীতির নামে ভণ্ডামি করে, যারা রাজনীতির নামে দুর্নীতি করে, যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে, যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে, যারা দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয়, দেশের সাথে বেইমানি করে। জিয়াউর রহমান বলেছিলেন, I'll make politics difficult for those political leaders। কিন্তু জিয়াউর রহমানের এই কথাটাকে উল্টে দিচ্ছে বর্তমান বিএনপি এবং তারেক রহমান। জিয়াউর রহমান যখন সরকার গঠন করে, জিয়াউর রহমানকে কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের এক ভদ্রলোক, তার নাম অ্যান্থনি লেক, অ্যান্থনি লেক জিয়াউর রহমানকে বলেছিল, হোয়াট ইজ ইউর আলটিমেট গোল? জিয়াউর রহমান বলছিলেন, by all sacrifice, utmost sacrifice, I have to keep the sovereignty of my land intact by all means।
অ্যান্থনি লেক হাসি দিয়া বলছিল, হাউ অ্যাবাউট ইউর বিগেস্ট স্যাক্রিফাইস অফ ইউর লাইফ টাইম? জিয়া বলছিলেন, even if I have to make the biggest sacrifice of my life, give up my life. That was Zia Rahman. জিয়া রহমান সাহেবকে প্রতি রাতে 5 বার 7 বার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য, স্যার রয় সামনেরে মারতে। বেচারা ঘুমাতেও পারে নাই। সেই জিয়া পরিবার বাংলাদেশে 2004-5 সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে। কেন জানেন? বরকতুল্লাহ ভুলুর মতো লোক, সায়েদ ইস্কান্দারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইল। দেখেন না মুজিব কত জনপ্রিয়? তাইলে কি জিয়া রহমানের হিসাব কিতাব তাইলে তাদের কাছে ভুল ছিল? জিয়া রহমান বলছিল আই এম উইলিং টু মেক আলটিমেট স্যাক্রিফাইস, তারা বলছে না আমি স্যাক্রিফাইস করব না, আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে, বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? মজুমদার ফ্যামিলির রক্ত, মজুমদার ফ্যামিলির রক্তে তো পয়সা চিনে, মানিজ্যতের দরকার নাই। মজুমদার ফ্যামিলির রক্তে তো খাম্বা চিনে, ওখানে তো পয়সা ইসের ক্ষমতা বা জনগণের সুখ দুঃখের দরকার নাই। আপনারা চিন্তা করে দেখেন গত 17 বছরে বিএনপি ওইসব নেতাদেরকে রেখেছে যারা ভারতের সাথে এবং আওয়ামী লীগের সাথে ভাগ বাটোয়ারা করে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়েছে। তারেক রহমান বলে আমি তো ভাগ কম পাইছি। ভাই তুমি জীবন বাঁচাইতে লন্ডনে এসে বসে রয়েছে, তুমি ভাগ কম পাবা না তো ভাগ বেশি পাবা? ভাগ বেশি পাইছে মির্জা ফাক, ভাগ বেশি পাইছে গোরখোদক আব্বাস, ভাগ বেশি পাইছে আব্দুল আউয়াল মিন্টু, ভাগ বেশি পাইছে ইকবাল হোসেন টুকু, ভাগ বেশি পাইছে আমির খসরু মাহমুদ, ভাগ বেশি পাইছে বিএনপির শাউয়া, ভাগ বেশি পাইছে রুমিন ফারহানা, ভাগ বেশি পাইছে সামা ওবায়দ। তো তারা ভাগ বেশি পাইছে কারণ তারা তো ওইখানে থাকছে, থাইকা হাসিনার সাথে গণভবনে পিকনিক করছে, ইন্ডিয়ান হাই কমিশনে পার্টি করছে, দিনের বেলা ধানের শীষ কইছে, রাতের বেলা নৌকা কইছে, জয় বাংলা কইছে। এখন এই কথাগুলো আজকের আপনাদের সামনে কেন বলছি জানেন? এই জিনিসগুলো আর লোকজন বিএনপি আর এটা ধামাচাপা দিয়ে রাখতে পারতেছে না। আপনারা চিন্তা করে দেখেন, জনগণ কি এখন দেখে না বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে যে নির্বাচন হয়েছে, ওই ছাত্রছাত্রীরা কি দেখে নাই ভারতে 9 বছর থাইকা যেই লোকটা বাংলাদেশে এসে ঢুকছে, এই লোক এখন প্রত্যেকটা মিটিং এ সামনে যায়। অর্থাৎ বিএনপির প্যাট্রিয়টিক লিডার যারা, শিক্ষিত লিডার যারা, যারা বাংলাদেশের জন্য আলটিমেট স্যাক্রিফাইসে তৈরি, তাদেরকে পিছনে ঠেলে দিয়া ভারতে 9 বছর থেকে রয়্যাল ট্রেনিং নিয়ে যেই লোক এসে ঢুকছে তার সামনে পাঠিয়ে দিছে। আপনারা কি মনে হয় দর্শকবৃন্দ বাংলাদেশের জনগণ এইটা দেখে নাই? আপনারা কি মনে করছেন ঢাকা ইউনিভার্সিটিতে বিএনপির কোন নেতা ওইখানে যখন গোরখোদক আব্বাস ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, সব লোকজনরা কেটে দেখে নাই দেখো এই গোরখোদক আব্বাস আইছে, যে হইছে দপ্তরের পোলা, যে যার বাবা কবর খুঁজত, এখন প্রতিদিন পরিবহন আর বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি কইরা 300 কোটি টাকা প্রতিদিনে কামায়, হেই বাজার চোদাইছে আমাকে ভোট দিতে কারে দেব এটা শেখানোর জন্য। মির্জা আব্বাসে দেখলে ঢাকা ইউনিভার্সিটিতে কেউ ভোট দিবে? এই গোরখোদক আব্বাস, বিএনপির শাউয়া, আমির খসরু মাহমুদ, এদেরকে দেখলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এরা কেউ ওরে ভোট দিবে? ছাত্রছাত্রীরা কি দেখে না এই মাদারচোদ কে? আমির খসরু মাহমুদকে দেখলে তারা বুঝে না এই হালার পালায় 2 দিন আগে অমিত শাহের সামনে যাই এক কাপড় খুইলা মাথাটা নোয়াইয়া আইছে। ছাত্র দলের যে ক্যান্ডিডেট ছিল আবিদ,
ও তো করে না এগুলা। আবিদ তো ভালো মানুষ, ছাত্রলীগের ক্যান্ডিডেট যারা ছিল ওদের তো কোনো দোষ নাই, কিন্তু ছাত্ররা তাদেরকে, অন্য ছাত্ররা কেন তারে ভোট দিবে আমার একটু বলেন তো। আপনারা অনেকে বলেন ছাত্র দলের যে প্যানেল ছিল খুব ভালো প্যানেল ছিল, সমস্যা একটা, বিএনপি এবং ধানের শীষের দিকে যখন তারা যারা তাকায়, তাকানোর মধ্যে আপনি দেখেন, তাকানোর মধ্যে তারা কি দেখে অনলাইনে, যে ছেলেপানরা দেশ থেকে একটা স্বৈরাচারকে তাড়িয়েছে, জনগণের মুক্তি এনেছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদেরকে বলে বিএনপি কুত্তার বাচ্চা। এই লোককে কি তারেক রহমান বহিষ্কার করেছে? করে নাই। এই লোককে কি কেউ সমালোচনা করেছে? করে নাই। এই লোকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? করে নাই। তারপর এটা যদি হয় তাহলে আবিদকে বা বিএনপি কে লোকজন ভোট দিবে কেন ডাকসু নির্বাচনে? যেই দলের মহাসচিব এই কথা বলে, শুনেন, এই যদি হয় বিএনপি মহাসচিবের উক্তি দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে, তাহলে আবিদদের দোষ কি? ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য ক্যান্ডিডেট একটা পজিশন তারা পায় নাই, তাইলে তাদেরকে ভোটটা কেন দিবে? ঢাকা ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে ওরা তো মেধাবী, অ্যাডমিশন টেস্টে তো ভর্তি পরীক্ষা দিয়ে তারা তো ওইখানে ভর্তি হয়েছে। তারা বেনজিরের মতো, ওই যে পুলিশ প্রধান বেনজির যেমন, ওই যে দুইজন ডাক্তার রুবায়া, তার একজন কি জানে নিজাম নাকি, তারা ওইখানে তারে বিনা ভর্তি পর ছাড়াই তারে ভুয়া রাস্তা দিয়ে তারে ভর্তি করাই দিচ্ছে ডক্টরাল ডিগ্রিতে। ওই রকম তো করে নাই। তো ঢাকা ইউনিভার্সিটির ছেলেপান যারা, ছাত্র ছাত্রী যারা, তারা তো তাদের মেধা দিয়ে চিন্তা করে দেখেছে, যেই দলের মহাসচিব জিয়াকে এভাবে ডেমোনাইজ করে, আমরা তাদেরকে কেন ভোট দেব? আমরা তাদেরকে কেন ভোটটা দিতে যাব? যেই দলের মহাসচিব জিয়া সম্পর্কে এই কথা বলে। কিন্তু আরো একটা কথা, এই মির্জা ফখরুলের ভাই ফয়সাল আমিন আমেরিকায় ক্রেডিট কার্ড ফ্রড কইরা, টাকা পয়সা চুরি কইরা, মানুষের কাছে টাকা পয়সা ধান্দাবাজি কইরা ফয়সাল আমিন দেশে গেছে। দেশে গিয়া ঠাকুর গায়ে সেক্রেটারি হয়, মেয়র হয়, ডিসি রে বদলি করে, এসপি রে বদলি করে। আপনার কি মনে হয় এগুলো সেন্ট্রালে কেউ জানে না? আপনার মনে হয় এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেপানরা এগুলো শুনে নাই? ঢাকা ইউনিভার্সিটির ছেলেপানরা কি এটা জানে না যে মির্জা ফাক যতবার আন্দোলনের ডাক দিছে প্রত্যেকটা বিভাগীয় শহরে আজাইরা দুইটা লেকচার দেওয়ার বাইরে তার আর কোনো প্ল্যান নাই? ঢাকা বিভাগীয় সমাবেশে মির্জা ফাক তার নেক্সট কোনো প্ল্যানই ছিল না যে এরপরে কি করবে। বিএনপি কে পরের স্টেজে নিয়ে যাওয়ার জন্য, দর্শক বিন্দু, রাজনীতি করতে গেলে একটা জিনিস লাগে, আমি লোকজন সমাগম করব। সমাগম করলে স্বৈরাচার বিরোধী সরকারের সময় এই সমাবেশের পরে আমি কিসের ডাক দেব? এই সমাবেশকে নিয়ে আমি কোথায় যাব? 4 থেকে 5 লক্ষ 10 লক্ষ লোক আমার সামনে দাঁড়া, আমার একটা দূরদৃষ্টি বা ভীষণ থাকবে না? দুইজন পুলিশ এসে লড়ান দিছে, মির্জা ফাক মঞ্চে উঠা বলে এবার কি বলবো? এই বিএনপি কে আপনি যোগ্য মনে করেন ভারতীয় আগ্রাসনের মুখে? এই বিএনপি কে আপনি ভোট দিবেন ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে? এবং আবিদদের মতো ছাত্রদেরকে শিখিয়ে দেওয়া হয়, তোমরা লোকজনের কাছে, ছাত্রছাত্রীদের কাছে খেদমত করতে যাবা না, শুধু বলবা আমিও জানি তুমিও জানো শিবির হইছে পাকিস্তানি। এইটা হইছে আপনাদের স্লোগান। শিবিরের ছাত্র ছাত্রীরা নিজে না খাইয়া, ইফতারি নিজে না কইরা, গরমের মধ্যে হলে হলে কুলার, ওয়াটার কুলার দিয়ে দেয় যাতে ঠান্ডা পানি খাইতে পারে। ছাত্রছাত্রীদের নামাজ পড়ার দাওয়াত দেয়। পকেটের মধ্যে থেকে খাওয়া বা 2 পয়সা বাইর কইরা গরিব একটা ছাত্রর হাতে দেয়। এখন এটা নিয়ে
রুমিন ফারহানা বলবে এরা একটা জঙ্গি সংগঠন, এরা স্বৈরাচারের দোসর, এবং আর কিছু যদি খুঁজে না পায় তাইলে বলবে ওরা তো রক্কাডে। গত 54 বছর এই রক্কাডা আর রাজাকার আর শিবির এই তকমার বাইরে ছাত্র দলের নিজেদের কৃতিত্ব নিয়ে বলার মতো কোনো কিছু তাদের কি আছে? আমি তো দেখি না। আছে, একটা জিনিস আছে, গত 5-7 বছর ধরে একটা লোককে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট বানাইছে, কারণ ভারতের আনুকূল্য পাওয়ার জন্য, যে জন্য গয়েশ্বর রায়কেও বানানো হয়েছে। দেখেন তাদের আনুকূল্য পাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলের প্রেসিডেন্টকে, এই সে ছাত্র দলের কৃতিত্ব। বিসির সামনে থাপ্পড় দিয়া এই উটকো কুত্তা বলবে আমার নাম গণেশ রায়। তো এই গণেশ রায় যদি হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট, যেই দেশের 92% জনগণ এবং ঢাকা ইউনিভার্সিটির 90%-এর উপরে ছাত্রছাত্রী মুসলমান, সেখানে আমি ধর্ম নিয়ে ট্যাগ দিচ্ছি না, ওখানে ধর্ম নিয়ে গণেশের মতো একটা বেয়াদবকে, গণেশের মতো একটা জঙ্গিকে, গণেশের মতো একটা চাঁদাবাজকে, গণেশের মতো একটা হায়নাকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের প্রেসিডেন্ট করতে হলো। এরপরে আবার আপনারা আশা করেন লোকজন ছাত্র দলকে বিজয়ী করবে? আপনারা কি জানেন লালমনিরহাট জেলার 2টা উপজেলা, একটা পাটগ্রাম, একটা হাতীবান্ধা, ওই 2টা থানায় অ্যাটাক করা হয়েছে, 2টা থানায় অস্ত্র লুট হয়েছে, 2টা থানায় ভাঙচুর করা হয়েছে। আপনারা কি জানেন গণেশ ওই যে ভাঙচুর করা হয়েছে ওইখানে পাটগ্রাম এবং হাতীবান্ধা থানায় আসামি ছিনতাই করা হয়েছে, লালমনিরহাটের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা হয়েছে যাতে ওইখানে লালমনিরহাট এয়ারপোর্টটা খোলা না যায়, এবং এটা করা হয়েছে ভারতের ইশারায়। ওয়াকার বলছে, সেনাপ্রধান মির্জাফর ওয়াকার বলছে গণেশ তুমি চালায়া যাও। লন্ডন থেকে তারেক রহমান বলছে গণেশ তুমি চালায়া যাও। মির্জা ফাদ বলছে, বিএনপি শাওয়া বলছে গণেশ তুমি চালায়া যাও। তাহলে গণেশ আজকে টেবিলে থাপ্পড় দিবে না তো গণেশ কি করবে? আবার একটা সেনা নিপুণ না টিপুন বিএনপির কোন নারীর নেত্রী, সে আবার গণেশকে গ্লোরিফাই করছে। ও গণেশ তোমার কথা শিবলিঙ্গের মতো মনে রাখবে সবাই। তে বিএনপি কে ভোট দিবে? ছাত্র দলকে কেউ ভোট দিবে? দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন আমরা যদি বিএনপি বলতে বুঝি তাদের বুদ্ধিজীবীকে জানেন? মাসুদ কামাল। কথায় কথায় কইব মাসুদ কামাল। বিএনপির মতো জনপ্রিয় দল দ্বিতীয়টা তো আর নাই। মাসুদ কামাল কোনো কথা খুঁজে পায় না, কিন্তু যেই মুহূর্তে বিএনপি কে নিয়ে কথা বলতে যায় ওই মুহূর্তে মাসুদ কামাল বলবে বিএনপির তারেক রহমান ভালো ছিল, বেগম জিয়া ভালো ছিল, কিন্তু সুযোগ যদি বুঝে আস্তে কইরা কয় হাসিনার মতো লোক আবারও দরকার। হে মাসুদ কামাল হইছে বিএনপির বুদ্ধিজীবী। আব্দুল নূর তুষার সে হইছে বিএনপির বুদ্ধিজীবী। এই নিউ ইয়র্কে এক লোক থাকে, এই টাইম টেলিভিশন, তাহের নামের এক লোক আছে উচ্ছিষ্ট, তার ওখানে কাজ করতো শাহেদ আলম। সেও নাকি বিশাল কোন সাংবাদিক। সে নিজে পুরুষ না মহিলা আমি এটাও বুঝি না, আর সে বিএনপি করে না আওয়ামী লীগ করে এটাও আমি বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝে, তুমিও জানো আমিও জানি, শাহেদ আলম পয়সা চিনে। শাহেদ আলমের হাতে যদি কেউ 25 টাকা দিয়া বলে এবার তোমার জায়গা খুলো, সে জায়গা খুলবে।
এ হচ্ছে শাহেদ আলম, সে হচ্ছে তাদের বুদ্ধিজীবী। এখন শাহেদ আলম যখন বিএনপির প্রশংসা করে, বিএনপির ভোট কমে। আব্দুল নূর তুষার যখন বিএনপির প্রশংসা করে, বিএনপির ভোট কমে। রবিউল নয়ন যখন তারেক জিয়ারে ম্যান্ডেলা বলে, বিএনপির ভোট কমে। তারেক জিয়া যখন স্লোগান শুনে খুশি হয়, আমিও চিনি তুমিও চেনো, শিবির হয়েছে পাকিস্তানি, তাদের ভোট কমে। কারণ এটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা আওয়ামী লীগের ন্যারেটিভ, এটা রয়ের ন্যারেটিভ, এটা দেশ বিরোধী ন্যারেটিভ। তাহলে বিএনপি আর ছাত্রদলকে ভোট কেন দিবে? তারা 31 দফা করেছে। আপনারা কি কেউ মনোযোগ দিয়ে 31 দফাটা একটু পড়ে দেখেছেন? আমি দেখেছি। বর্জ্য বুঝেন, গার্বেজ, অদূরদর্শী এত গার্বেজকে আমি দেখি না জীবনে কেউ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান ওইটা আবার পাঠ করে এবং বলে 31 দফায় জনগণের মুক্তি। 31 দফার কোন জায়গায় খুঁজে পাবেন না আমার পররাষ্ট্রনীতি এটা, আমার অর্থনৈতিক নীতি এইটা, আমার বাণিজ্য নীতি এইটা, আমার ধর্মীয় নীতি এইটা, আমার ল এনফোর্সমেন্টের কনস্টিটিউশনের উপরে আমার পলিসি এইটা। 31 দফার ভিতরে কোন দফায় এগুলো খুঁজে পাবেন না। কি আছে জানেন? ওই যে বাংলাদেশে একটা আরবি না জানা একটা ছাগল হুজুর আছে না, গিয়াসউদ্দিন তাহেরি না জানি কোন বালছর, সে যেভাবে ওয়াজ নসিহত করে আপনাদেরকে কেমনে একত্রে আনতে হইব, মানে কাগজ কাগজ লাগে রে, দেও খয়রাত দাও। 31 দফার অর্থ এইটা। এই বিএনপির 31 দফার অর্থ কি জানেন? হাসিনা যেভাবে 96 সালে ক্ষমতায় আসার জন্য মাথায় হিজাব পড়ছিল, মাথায় ঘোমটা দিছিল, ওই হিজাব। তারেক রহমান রে বুঝানো হয়েছে বাংলাদেশের জনগণ হয়েছে বলদ, তাদেরকে কোন রকম প্রেমের ডায়লগ দাও, 31টা ডায়লগ, এই প্রেমের 31টা ডায়লগে মুগ্ধ হইয়া বাংলাদেশের জনগণ ভোট দিবে। তারেক রহমান বুঝতে ব্যর্থ হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী, খুলনা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা এখন আর এতটা বলদ নাই। সে ভুলে গেছে বাংলা ভাষীরা, ওই যে প্রথমে বলেছে ব্রিটিশরা বলে গেছে বাংলা ভাষীদেরকে কখনো ভারতের ক্ষমতায় দিও না। তারেক রহমান, বিএনপি এবং ভারতপন্থীরা বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীকে আন্ডারমাইন করেছে। বাংলাদেশের এখন একজন আমার রিকশাওয়ালা ভাই, সে রিকশায় যখন কাস্টমার থাকে না, ফোনটা খুলে সে গুগল করা শিখেছে। এটা তারেক রহমান জানে না। তারেক রহমান পয়সার বিনিময় বিএনপির পদ বিক্রি করে। এখানকার নিউ ইয়র্কে গিয়াস আহমেদ নামে এক হারামজাদা রিকশাওয়ালা এখন 2 পয়সার মুখ দেখছে তার কাছে। এখানে এসে গর্ব করিয়া গিয়াস আহমেদ বলে, আমি $2 লাখ দিছি তারেক রহমান রে, আমারে আমার ইসের বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার করছে। মিজানুর রহমান মিল্টন নামের আরেক হারামজাদা আছে, নিজে কতক্ষণ কনস্ট্রাকশন করে, কতক্ষণ বলে রিকশা চালায়, যে তারেক রহমানকে জঙ্গি সংগঠনের নেতা বানাইছে, বাংলা ভাইয়ের নেতা বানাইছে মিজানুর রহমান মিল্টন। তার পাশে এসে দেখি আমির খসরু মাহমুদ আড্ডা মারে, জয়নাল আবেদিন ফারুক আড্ডা মারে এবং তাদেরকে নিয়ে ডুগডুগি বাঁচায়। আরেকজন আছে জিল্লুর রহমান, সে এইখানে এরে বেচে ওরে বেচে। আসল ব্যবসা কি? একটা হোটেলে টেবিল মুছে, দোষের কিছু নাই। কিন্তু তার মতো লোক কোন জায়গায় জীবনে কোনোদিন দুর্গা পূজাও কাজে লাগে নাই, সরস্বতী পূজাও কাজে লাগে নাই, শিবলিঙ্গ পূজাও কাজে লাগে নাই। সে বিএনপির নেতা। আমি খালি ফারুক সর্দারের গালি দেই, এরা হচ্ছে বোঝা। বিএনপির প্রত্যেকটা এই যুক্তরাষ্ট্রে অবস্থানকারী, লন্ডনে অবস্থানকারী প্রত্যেকটা এবং ঢাকার সেন্ট্রাল কমিটির প্রত্যেকটা লেখায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আপনারা বালের সম্পাদক। আপনার দল ইউরোপ এবং আমেরিকায় টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, একটা জঙ্গি সংগঠন। এই ট্যাগ আপনারা সরাইতে পারেন নাই গত 10 বছরে। আপনারা আমার বালের দল করেন, আপনারা আবার বৈদেশিক উপদেষ্টা হন, আন্তর্জাতিক উপদেষ্টা হন। আনোয়ার হোসেন খোকন নামের এক উচ্ছিষ্ট 10 টাকা দিয়া কমিটি বিক্রি করে, নিউ ইয়র্কে কমিটি বাণিজ্য করে। তারেক রহমান ওইখানে বসে কমিটি বাণিজ্য করে, নেতা বাণিজ্য করে, পদ বাণিজ্য করে। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এগুলো জানে না।
আপনাদেরকে ভোট দিবে কেন? তারা জানে না আব্দুল আউয়াল মিন্টু বেগম জিয়ার সাথে বিট্রে করছে 2013 সালের নভেম্বরে? জানে না? সাদেক হোসেন খোকা বিট্রে করছে বেগম জিয়ার সাথে, বিএনপির পিঠে ছুরি মারছে। দেশের ছাত্রছাত্রীরা এটা জানে না? তারা কেন ছাত্র দলের ভোট দিবে? তারা কেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং, রাজশাহী কেন আপনাদেরকে ভোট দিবে? কত বড় লজ্জার কথা! আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে বিএনপি হাইরা যাওয়ার পরে বিএনপির ছাত্র কাব্বাস রে আমার আর ঠাকুর মারার দরকার আছে? গোরখত কাব্বাস বলছে ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে নাকি ছাত্রলীগের 9,000 10,000 ভোট আছে। আপনারা বুঝছেন, গোরখত কাব্বাসের মতো লোক কোন স্ট্যাটিস্টিক্স বুঝে না, কোন লেখাপড়া জানে না, রাজনৈতিক কোন দর্শন নাই, তার ভিতরে কোনো দেশপ্রেম নাই, তার ভিতরে একটা জিনিস আছে, চান্দাবাজি। গোরখত কাব্বাস একটা জিনিসই জানে, শুধু চান্দা। তারে পাঠাইছে ঢাকা ইউনিভার্সিটিতে কোঅর্ডিনেট করার জন্য ডাকসু নির্বাচনে কেমনে ছাত্র দলের জিতায়। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি এত বলদ যে এই গোরখত কাব্বাসের এই কথায় তারা ভুলা যাবে? আর একটা কথা বলছে, ওই যে বিএনপির আর এক কুতুব বলছে দীর্ঘ 17 বছর ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি শাসন করছে। কথার নমুনা দেখছেন? ঢাকা ইউনিভার্সিটি নাকি ছাত্রলীগ শাসন করছে। নেতারা পলাইছে, তাদের কর্মীরা আছে না। কথাটা তো এটাও হইতে পারে, ছাত্রলীগের যত ভোট এবং সমর্থক ছিল তার 80% ভোট এবং সমর্থকরা নিরুপায় হয়ে তাদেরকে সাপোর্ট দিছে, কারণ হলে সিট থাকতো না। ছাত্রলীগের স্লোগান দলে মিছিলে না গেলে তাদের সিটে পানি ঢেলে দেওয়া হইতো, তাদের খাওয়া দাওয়া নষ্ট করে দেওয়া হইতো, তাদেরকে ফ্লোর মোছানো হইতো, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হইতো, তাদেরকে পিটানো হইতো, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হইতো না। তো তারা কি করতো? ছাত্রলীগের স্লোগানে যাইতো। আজকে বিএনপির নেতারা বলে ছাত্র শিবিরের এরা মুনাফেক, কারণ তারা ছাত্র লীগের মধ্যে লুকায়া ছিল। আপনাদেরকে আমি একটা কথা বলি, দর্শকবৃন্দ একটু মনোযোগ দিয়ে আমার কথাটা যদি শুনেন আপনারা বুঝবেন। এসপিওনাজ ওয়ার্ক যেটা গোয়েন্দাগিরি, বৈদেশিক গোয়েন্দাগিরি এবং অন্য পক্ষের কি প্ল্যান এটাকে নিজের কাছে নিয়ে আসার এই ট্যাকটিক্স খালেদ বিন ওয়ালিদ এর আগেও চলছে। আপনারা যদি চিন্তা করেন ক্রুসেডের সময় এটা ভালো চলছে। জেরুজালেমে যখন বিজয় হয়, খলিফা ওমর যখন প্রথমবারের মতো জেরুজালেমে যান, তার আগে মুসলিম গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছে জায়গা রেকি করার জন্য। অবস্থা কি, জুইশদের অবস্থান কি, খ্রিস্টানদের অবস্থান কি, মুসলমানদের অবস্থান কি, পাগানদের অবস্থান কি, কার কি অবস্থা। এবং এই তথ্য যারা নিতে জেরুজালেমে যাইতেন তারা কি যায় বলতেন আমি খলিফা ওমরের জাসুস হয়ে এখানে আসছি? মুসলমানদের যেই সব মুসলিম ভাই ওখানে তথ্য সংগ্রহ করতে যেতেন, কেউ ভিক্ষুকের বেশে যেতেন, কেউ খ্রিস্টানের বেশে যেতেন, কেউ পাদ্রির বেশে যেতেন, কেউ রাবাইয়ের বেশে যেতেন। এখন শিবিরের কোনো ভাই বা বোন ঢাকা ইউনিভার্সিটিতে বেঁচে থাকার জন্য, নিজের সার্ভাইভালের জন্য, টিকে থাকার জন্য যদি জয় বাংলা স্লোগান দিলে আমি বাইচা থাকি, জয় বাংলা স্লোগান দিলে ঠিক মতো ক্লাস করতে পারি, জয় বাংলা স্লোগান দিতে গেলে মানুষকে দাওয়াত দিতে পারি, সেটা আপনার কাছে কেন মুনাফিকি মনে হয়? আমি একটা বিতর্কে বাংলাদেশের আজকের আলোচনার ভিতরে টানতে চাই না। সেটা কি জানেন? জামাতে ইসলামী রাজাকার ছিল, জামাতে ইসলামী দেশদ্রোহী। আমি এটা মানতে কোনোদিনই রাজি না, এবং 1971 সালের জন্য জামাতে ইসলামীকে মাপ চাইতে হবে এমন গাঁজাখুরি উক্তি আমি শুনতেও চাই না। যারাই বলে আই এম উইলিং টু ডিবেট এনিওয়ান এন্ড এভরিওয়ান বাই দ্য বুক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কারণ 1971 সালে জামাত যদি মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে না থাকে সেটা ছিল আইডিওলজিক্যাল ডিফারেন্স। এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস আমাদেরকে শিখায় পৃথিবীর কোন দেশের 100% জনগোষ্ঠী তাদের স্বাধীনতাকে সমর্থন করে নাই। স্বয়ং আমেরিকার স্বাধীনতা যখন হচ্ছিল, আমেরিকার ফাউন্ডিং ফাদারসদের একজন জর্জ ওয়াশিংটন পর্যন্ত প্রথম দিকে এই আমেরিকার স্বাধীনতা চায় নাই। তাহলে কি জর্জ ওয়াশিংটনকে রাজাকার বলা হবে?
জর্জ ওয়াশিংটন স্লেভদের ফ্রি করতে চায় না। এই জন্য কি জর্জ ওয়াশিংটনকে স্বৈরাচার বলে আজকে ফাঁসি দিতে হবে? আমি এটা বিশ্বাস করি না, ইউরোপিয়ানরা এটা বিশ্বাস করে না। আপনারা কেন করেন? আপনারা কি বেশি বুঝছেন রাজনীতি? আচ্ছা, এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি, ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে? কেন হচ্ছে? ভারত এইটাই চায়। কেন হচ্ছে? আওয়ামী লীগও এটা চায়। কেন এটা হচ্ছে? হাসিনা শেখ এইটাই চায়। তারা বিএনপিকে আইসোলেটেড করতে চাচ্ছে। বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল, এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায়। তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকের জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন উঠায় দিবে। তারেক রহমান সাহেব, আমার জীবনে আমি বেকুব দেখেছি, এমন বেকুব দেখি নাই। আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাকসু নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে, সত্যকে সত্য দিয়ে, দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোনো জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না। আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে? ফারুক সর্দার, জাহিদেব সর্দার সাদি? আপনি কি জানেন তারেক রহমান সাহেব জাহিদেব সর্দার সাদি, ফারুক সর্দার এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না, এক লাইন ইংরেজি ঠিক মতো সেন্টেন্সটা মেক করতে পারে না? আপনি কি জানেন তারেক রহমান সাহেব? তার উপরে নির্ভর করে 10 বছর আগের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চার ছবি দেখে আপনার মনে হইছে তার জাহিদেব সর্দার সাদি বিএনপিকে টিয়ার 3 থেকে সরাইয়া দিবে? এই বুদ্ধি আপনারে কে দিছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে? আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশের জঙ্গিবাদ, জঙ্গিবাদ উৎপাটন করতে হবে, আপনার এই ডায়লগটা কে শিখাইছে তারেক রহমান সাহেব? আপনি রাজনীতির যে কফিন, যে কবর, নিজের কফিনে নিজে পেরেকটা মারতে কেন যাচ্ছেন? আপনি জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই? বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা আছে। শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না। হিন্দুদেরকে গিয়ে খাওয়া বিলাইতে যারা আপত্তি করে না, সেই দেশের লোকজনদেরকে আপনি যখন জঙ্গি বলেন, ওই দেশের মুসলমানরা কি আপনারে ভোট দিবে? আমি তো দেখি না। যেই দেশের মানুষকে, যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন, ওই মুসলমান ভাইরা, আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ভোট দিতে যাবে? আপনাকে বুদ্ধি দিছে কে? রয়্যাল ন্যারেটিভ, মির্জা ফাক, আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, সামা ওবায়দ, কে দিছে আপনার এই বুদ্ধিটা? নাকি ফারুক সর্দার আর ব্যারিস্টার সায়েম নামের যে কলা গাছ আছে আপনার পাশে, অথবা হুমায়ুন আছে, এরা দিছে আপনার এই বুদ্ধি? আপনি আর একটা বলদরে ধরিয়া নিয়ে আইছেন, মাহাদি আমিন না যেন কোন ছাতা। মাহাদি আমিন আপনার সম্পর্কে যেইখানে ক্যানভাস করতে যায় মনে হয় কি জানেন, কাগজ মুখস্থ করে আইছে। আপনি তারে মুখস্থ কইরা পাঠাইছেন, যাও আমার দালালি করো। তারেক রহমান সাহেব, দেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন। কেন জানেন? মানুষ শেখে কখন? যখন ঠেকে যায়। গত 17 বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে, এতভাবে অত্যাচারিত হয়েছে, এতভাবে অপমান হয়েছে, তারা এখন শিখেছে। দে আর বিং ফোর্সড টু লার্ন। তারা জানে আপনার ভণ্ডামি কোনটা, তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা, তারা জানে আপনার দুর্বলতা কোনটা। আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন নাই। আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরাইয়া দেওয়ার। আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে, যারা আমাকে মাস্টার মাইন্ড বলেন এসব বলা বাদ দেন, কারণ আমি মাস্টার মাইন্ড না? আপনি কি একবার বলেছেন?
আপনি আপনার পাঁচাটা কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য। আপনি মাস্টার মাইন্ড, আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো। আপনি চার্লি চ্যাপলিনের চাইতেও হাস্যকর ভাষণ দেন। আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেব, আর আপনার ভাষণ শুনে আই চেঞ্জ মাই মাইন্ড, আমি এর ভোট দেব না। তারেক রহমান সাহেব, আপনি আমার ব্যক্তিগত শত্রু না। আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত হই যে আমি বিএনপি কে ভোট দেব, আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় যদি আপনার ভাষণ চলে আসে, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি আমির খসরু মাহমুদের কথা শুনি, আমি আর আপনাকে ভোট দেব না। আমি যদি আব্দুল্লাহ ওয়াল মিন্টু অথবা তাবিতা ওয়ালের কথা শুনি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি রুমিন ফারহানার চিল্লাচিল্লি শুনি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি সামা ওবায়েদের থুতপা দেখি, আমি আর আপনারে ভোট দেব না। আমি যদি গোরখদ কাব্বাসে দেখি, আমি আর আপনারে ভোট দেব না। তো আপনারা আসেই তো এইগুলা। আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু, রাজাকার আমাদের শত্রু, তো রাজাকার চিনতে হবে, দেশ থেকে জঙ্গিবাদ তাড়াতে হবে। আপনাদের এসব কথাবার্তা কোথা থেকে শিখছেন রে ভাই? একটু তো বুঝতে হবে, জানতে হবে। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কি শিখেছে জানেন? ছাত্রলীগ কিভাবে জুলুম করেছে, ছাত্রলীগ কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আটকে রেখে। কে শিখেছে? ছাত্রদল। কাদের কাছ থেকে শিখেছে? ছাত্রলীগের কাছ থেকে শিখেছে। পক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন? ঠিক তার উল্টোটা। ছাত্রলীগ বলেছে আমরা লোকজনদেরকে, ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব। এটা ছিল ছাত্রলীগ। এবং বিএনপির ছাত্রদল ওইটা কপি করছে। আর ছাত্র শিবির কি করছে জানেন? আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে, তাইলে আমার প্লেটে একটা রান আছে, আমি ওইটা শেয়ার করে অর্ধেক আমার ডান পাশের ভাইরে দেব, আর এক অর্ধেক আমার বা পাশের ভাইরে দেব। এখন আমাকে বলেন তো, ভোটটা ওই ছাত্রছাত্রীরা কারে দিবে? যখন তারা ভোট দিতে যায়, যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে, না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে? গোরখদ কাব্বাস অথবা রুমিন ফারহানা বা অন্যান্য কেউ, দুদু, এরা কেউ কি এই সেলফ ক্রিটিসিজম যেটা, এটা নিয়ে তারা কথা বলে দেখেছে যে আমাদের ছাত্র দল অথবা যুব দল, এখানে যাদেরকে আমরা সভাপতি বানাই তারা ছাত্র না, তারা ভুয়া। 60-70 বছর বয়সের লোকজনরা এখনো ছাত্র। এই ভণ্ডামিটা যখন আপনারা এস্টাবলিশ করেন, সাধারণ ছাত্রছাত্রীরা চিন্তা করে এদেরকে কেন আমরা বিশ্বাস করব, এদের অস্তিত্বকে কেন আমরা এটা করব? তাহলে কি হইল? পরিস্থিতিটা এই হইল যে আপনারা নিজেদেরকে ভণ্ড বানাবেন, নিজেদেরকে গুন্ডা বানাবেন, নিজেদেরকে ধর্ষক বানাবেন, নিজেদেরকে মাস্তান বানাবেন, আর ভোটের সময় বলবেন আমারে ভোট দেয় নাই, এই ভোট আমরা বর্জন করব। মগের মুল্লুক। বাংলাদেশের মানুষ কি এখন এত বোকা আছে? ভাই একজন আমার রিক্সাওয়ালা ভাই বোকা হয় না আপনাদের। আর ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটা তো অনেক শিক্ষিত রে ভাই, এদের আকল জ্ঞান তো অনেক বেশি। তাইলে লাভ হইব কি? লাভ হবে কিছু? কিছু হবে না। তারেক রহমান আপনার বাঁচার এবং আপনার দলের সুপিরিয়রিটি আনার জন্য সবচেয়ে ওপেন ফিল্ড আপনার ছিল। সত্য কথা বলি তারেক রহমান সাহেব, আপনি হতে পারতেন বাংলার ম্যান্ডেলা, আপনি হতে পারতেন, কিন্তু আপনি সে সুযোগটা হাতছাড়া করছেন। এত বড় একটা জুলাই আগস্ট বিপ্লবের পরে
আপনি সত্যিকার অর্থে হতে পারতেন ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, আপনি হতে পারতেন। আপনি হতে পারতেন থাবো এমবেকি, আপনি হতে পারতেন নেলসন ম্যান্ডেলা, আপনি হতে পারতেন ভাকলাভ হাভেল, আপনি হতে পারতেন আলবার্টো সান্টোস ডে লুলা, আপনি হতে পারতেন জেনারেল পেরন। আপনি এর কোনোটাই হন নাই। আপনি কি হয়েছেন জানেন? চেটের বাল আব্দুল্লাহ। আপনি হয়েছেন চেটের বাল আব্দুল্লাহ। দেশের মানুষের সেন্টিমেন্টকে একজন রাজনীতিবিদ বুঝে, জনগণের ভাইব নিয়ে একজন রাজনীতিবিদ রাজনীতি করে। আর আপনি জনগণের ভাইবকে, জনগণের আবেগকে ইগনোর করে আপনি রাজনীতি করছেন। জনগণ বলছে, দেশের 90% জনগণ বলছে ভারতীয় আগ্রাসন আমরা চাই না, ভারতীয় ভণ্ডামি গুন্ডামি আমার দেশে আমি অ্যালাউ করব না। আর আপনি এসে কইতেছেন তোমরা অ্যালাউ করবে না, তোমরা সব জঙ্গি। কত লজ্জার কথা তারেক রহমান সাহেব, কত লজ্জার কথা। দেশের জনগণ বলে ভারত আমাদেরকে বাণিজ্যে ডিপ্রাইভ করেছে, আর আপনি বলছেন না, ভারতের সাথে আমার বন্ধুত্ব করে তাদের সাথে একত্রে যেতে হবে। যেই ভারতের তকমার জন্য আওয়ামী পতন হয়েছে, আর আপনি ভারতের তকমাধারী লোকগুলোকে বিএনপির নেতৃত্বে বসিয়ে তাদেরকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ানোর চেষ্টা করছেন, তাইলে কি হবে? বিএনপির ভোট ব্যাংক বাড়বে? আমি তো দেখি না এতে বিএনপির ভোট ব্যাংক বাড়বে। আমি তো মনে করি বিএনপির ভোট ব্যাংক কমবে। আপনি আমেরিকায় ফারুক সর্দারের মতো লোক, আমেরিকায় গিয়াস আহমেদের মতো লোক, আমেরিকায় মিজানুর রহমান মিল্টনের মতো লোক, আমেরিকায় জিল্লুর রহমানের মতো উচ্ছিষ্ট, এদেরকে যদি নেতৃত্বে দেন, তারেক রহমান আপনি কি এদের এই লতিফ সম্রাট এদেরকে ডেকে কোনোদিন বলছেন তোমরা আমেরিকায় বিশাল কাহুনা, তাইলে বিএনপি কেন এখনো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন আমেরিকায়? আপনাদেরকে এই যে মুশফিক ফজল আনসারি, তারেক রহমান আপনাকে যে বলদ বানায়া গেছে, মুশফিক ফজল আনসারি কোনোদিনই আপনার প্রতি অনুগত ছিল না। মুশফিক ফজল আনসারি হইছে হারিস চৌধুরীর ভাগনা, ও নিজের স্বার্থের বাইরে কিছু বললেন না। ওর সামনে $10 দিয়ে বলেন তোর পাশার কাপড় খোলো, খুলে দিবে। এই হচ্ছে মুশফিক ফজল আনসারি। এক লাইন বাংলা গুছায়া বলতে পারতো না, এক লাইন ইংরেজি ঠিক মতো গুছায় বলতে পারতো না। আমি সাক্ষী, স্টেট ডিপার্টমেন্টে আমি পাশে বসে দেখেছি। এরা যদি এতটাই ক্যাপাবল হয়, তারেক রহমান সাহেব এবং বিএনপি নেতৃত্ব, আমার কথাটা শুনেন, এই লোকগুলো যাদের উপরে আপনারা নির্ভর করেন, এরা যদি এতটাই ক্যাপাবল হয়, তাহলে বিএনপি এখনো টেররিস্ট অর্গানাইজেশন কেন? আপনি কেন আমেরিকায়, আপনাকে তারা আমেরিকান কংগ্রেস থেকে একটা ইনভাইটেশন নিয়ে কোনো কংগ্রেসম্যান বা সিনেটরকে দাঁড় করিয়ে আপনার নামে একটা ইনভাইটেশন ইস্যু করে স্পেশাল গেস্ট হিসাবে কেন আপনাকে আজ পর্যন্ত আমেরিকায় আনতে পারে নাই? কেন পারে নাই? এরা সব ঠন ঠন। আপনি চাকর বাকর খুঁজেন, এরা চাকর বাকর। আপনি সানিরে নেতা বানাইবেন, তাহলে ফারুক সর্দার দোষ করছে কি? আপনি কয়সারের নেতা বানাইবেন, তাইলে এই গিয়াস আহমেদ দোষ করছে কি? গিয়াস আহমেদ খালি একটু বেশি করছে। এইখানে ওই পুলিশের আইজি বেনজির আসলে তারে লইয়া পার্টি দিত, উলঙ্গ ক্লাবে লইয়া যাইতো, শামীম ওসমানের উলঙ্গ ক্লাবে লইয়া যাইতো বগলে কইরা। এখন শুনছি ডিবির হারুনে লইয়া পিকনিক করে পার্টি দেয়। তো তারেক রহমান সাহেব, এই যে নয়ন নামে যেসব লোকজনদেরকে আপনি স্লোগান দেওয়ান বাংলাদেশে যে আপনি নাকি ম্যান্ডেলা হইছেন, আপনি এদেরকে থামাতে আপনি পারেন নাই, এবং আপনি কি পারবেন?
আমি মনে করি না আপনি পারবেন, কারণ আপনার ম্যান্ডেলা হওয়ার সুযোগ ছিল, আপনি হন নাই। আপনি মনে মনে কইছেন আমি হইছি টোকাই, আমি টোকাই ভালো, আমার খাম্বা মামুন ভালো, আমার খাম্বা ওই যে কি জানি আছে না, এখন কালবালা যারে দিয়া দখল করাইছেন, কালবালা দখল করাইছেন, আপনি ভুলে গেছেন না, কি জানি নাসিরউদ্দিন পিন্টু না, এই লোকটার নাম কি? এই লোকটার তো আমি আমি মাঝে মাঝে চেহারা দেখি, সে কালবেলা দখল করছে। এই যেটা এই যে এই লোক সন্তোষ শর্মার লগে এরে পাঠাইছেন, আপনার মায়ের লগে আপনার বইয়ের লগে দেশে আসছে, এই লোকটারে দিয়া কালবেলা দখল করাইছেন। তো তাইলে আপনি কালবেলা দখল করাবেন, আপনি অন্যান্য টিভি দখল করাবেন, আর আপনি বলবেন আমারে ভোট দেয় না কেন, আমারে গালি দেয় কেন? তারেক রহমান সাহেব, আরো 10 বস্তা নিয়ে আমি আবার বসবো, এক একটা নির্বাচনের আগে আমি আবার বসবো, আপনার ব্যক্তিগত ফাইল নিয়ে আমি আবার বসবো, আপনার মায়ের ফাইল নিয়ে আমি আবার বসবো। আপনারা 90-তে নির্বাচিত হওয়ার পরে আপনারা কিভাবে বাংলাদেশের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানাইছেন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবার কিভাবে বিশ্ব চ্যাম্পিয়ন বানাইছেন, আমি এগুলো নিয়ে লাইন বাই লাইন আবার যাব। এখন এটা থ্রেট না, আপনাদেরকে আমি এটা থ্রেট করছি না, আমি এটা বলার পিছনে কারণ নিজেদেরকে সংশোধন করুন, নিজেদেরকে সংশোধন করুন। যাদেরকে দিয়ে কাজ হবে, ধরেন তারেক রহমান সাহেব, ফর এক্সাম্পল আমি তারেক, আমার কাছে ফারুক সর্দার আইসা কইব আমি চার্লিরে চিনি, ডোনাল্ড ট্রাম্পের ছেলেরে চিনি, ওকে তুমি সবাইরে চিনো, হিয়ার ইজ এ টেস্ট। নেক্সট 15 দিনের মধ্যে বিএনপি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে একজন লবিস্ট দিয়ে বিএনপি টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন ডেজিগনেশনটা থেকে বিএনপি রে বাইর করে আনো। সাদি বলবে এটা তো সম্ভব না, তখন আস্তে করে বলা উচিত চুপ মারানি তুই আমার সামনে দিয়া যা। এটা বলতে আপনার অসুবিধা কি? আপনি আন্তর্জাতিক সম্পাদক বানান ম্যাকডোনাল্ডস এর কর্মচারী, ম্যাকডোনাল্ড অভিজ্ঞ আনোয়ার হোসেন খোকন, তারে দেন কমিটি বাণিজ্য করতে, তারে বানান আন্তর্জাতিক সম্পাদক। আপনি গিয়াস আহমেদ বানাবেন আপনার দলের নেতা, মিজানুর রহমান মিল্টন যে আপনারে জঙ্গি নেতা বানাইছে। তারপরে বাংলাদেশে নেতা বানাবেন আপনি আমির খসরু মাহমুদ রে, সাউয়ারে, তারপরে গোরখোদক আব্বাস রে। এনিওয়ে দর্শকবৃন্দ, আজকের আমি যে কথাটা বলতে আসছিলাম সেটা হচ্ছে এই, বিএনপি জিয়ার আদর্শের সাথে ইনট্যাক্ট থেকে, জিয়াউর রহমানের আদর্শটাকে ইনট্যাক্ট রেখে তারা যদি রাজনীতি করত, এখনো করে, বিএনপি বাংলাদেশে ডেফিনেটলি জনপ্রিয় দল হতে পারে, বিএনপি ডেফিনেটলি নির্বাচনে জিততে পারে। কিন্তু বিএনপির আচার আচরণে মনে হয় আমি ক্ষমতা যাই বা না যাই, আমি লন্ডনে বসে পয়সা পাইতেছি। তারেক রহমান ইজ নট হাংরি, সে জনগণের মুক্তি চাচ্ছে না, জনগণের মুক্তি তার টার্গেট না, জনগণের কল্যাণ তার টার্গেট না, জনগণের সুখে শান্তিতে থাকা তার টার্গেট না, তার টার্গেট পয়সা কামানো। whether he is in power or not, সে লন্ডনে বসে পয়সা পাচ্ছে। নির্বাচন আসবে সামনে, সে 300-400 আসনের জন্য প্রত্যেকটা আসন বিক্রি করবে 10 কোটি, 15 কোটি, 40 কোটি টাকা। আপনি বুঝেন কত হাজার কোটি টাকা সে পাবে? তো তার ক্ষমতার দরকার কি? হাসিনা আমলেও সেই কাজ করেছে। তো ডাজ ইট রিয়েলি ম্যাটার যে ভারত এসে বাংলাদেশে ঢুকবে না ভারতের বাইরে যাবে? ইট ডাজন্ট ম্যাটার। এবং তারেক রহমান ইসলামের কাছ থেকে পয়সা খাইছে, যার জন্য সালাউদ্দিনরা সরাইতে পারতেছে না। সালাউদ্দিন বিএনপির এত কোথাকার কোন কাহনা যে তারে ধাক্কাইয়া সব জায়গায় কইতে হবে। আপনি শুনবেন নীলুফার মনি নামের কোন এক উচ্ছিষ্ট মহিলা আছে, হে তারেক রহমানের জন্য কয় না, হ্যাঁ কয় সালাউদ্দিন ভাই আমাকে বাঁচান, এইটা করতে হইব। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। অনেকে বলেন, অনেকে ব্র্যান্ড করার চেষ্টা করেন,
তারেক রহমান, জেকব মিল্টন, আপনি জামাতের সাপোর্ট করেন, আপনি জামাতি। এটার জবাব আসলে আমার দেওয়ার দরকার নাই, কিন্তু আমি এমনি বলি আপনাদেরকে, আপনি যদি সত্যকে সাপোর্ট করেন আর জামাত বা শিবিরের লোকজনরা যদি সত্য বলে, তাহলে মানুষ প্যারালালি চিন্তা করে যে জেকব মিল্টন জামাতের লোক। আমি যখন হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, হাসিনা এবং ইন্ডিয়ানরা ন্যারেটিভ তৈরি করতো জেকব মিল্টন বিএনপির নেতা। ঠিক আছে, এখন আমি যখন সত্যের পক্ষ নেই, আমি যখন ন্যায়ের পক্ষ নেই, আমি যখন নীতির পক্ষ নেই, আমি যখন আমার প্লেটের মুরগির মাংসের টুকরা আমার ডান দিকে দেই এবং বাঁ দিকে দেই, তারা বলে ও জেকব মিল্টন যা করে শিবির তো তাই করে, শিবির যা করে জেকব মিল্টন তো তাই করে। ভাই, আমি ভালো কাজের সমর্থন করি, যেই ভালো কাজ বাংলাদেশের জনগণ 17 থেকে 20 কোটি মানুষের মনে কমফোর্ট দিবে, শান্তি দিবে, স্থিরতা দিবে, সাবলীল ভাবে বাঁচতে শেখাবে, আমি ওটাকে সাপোর্ট করব না তো কোনটা সাপোর্ট করব? চাঁদাবাজি সাপোর্ট করব? আমি কি সাপোর্ট করব? আমারে অনেকে বলছে জেকব ভাই আপনি জামাত করেন। আমি বলছি ভাই, বাংলাদেশকে ভালোবাসতে গেলে কি আমার জামাত করতে হবে? বাট বলছে যে আপনি জামাতের কোন দিকটা পছন্দ করেন। আমি বলছি জামাতের দলগতভাবে জামাতের একটা জিনিসই আমি পছন্দ করি, কারণ তারা পরিবারতন্ত্রকে সাপোর্ট করে না। জামাত তার দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে, আমি পছন্দ করি। বিএনপি দলের ভিতরে কোনো গণতন্ত্রের চর্চা করে না, জাতীয় পার্টি দলের ভিতরে কোনো গণতন্ত্রের চর্চা করে না, আওয়ামী লীগ দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে না, জামাত করে। আমি এটা বলা দোষ? যদি দোষ হয় তাহলে দোষ। আমি জামাতের এটাকে সাপোর্ট করি। আরেকটা কথা আমি বলে যাই, এই ডাকসু, জাকসু, রাকসু, চকসু এই নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির এবং ওয়াকারুজ্জামানের একটা ডার্টি পলিটিক্স খুব কঠিনভাবে কাজে লেগেছে। ওয়াকারুজ্জামান, মির্জাফর ওয়াকার এই ডাকসু নির্বাচনের কয়েকদিন আগে নূরের পিটাইছে, এটারও একটা এফেক্ট পড়েছে। বিএনপির সকল ব্যর্থতার মধ্যে নূরের গায়ে হাত তোলাটাও। এখন আমি যদি এভাবে ব্যাখ্যা করতে যাই, নূরের পিটানির মধ্যে কি বিএনপি কোনো কলকাঠি নেড়েছে? ওয়েল, এটা নিয়ে আমার ভবিষ্যতে কথা বলতে হবে। আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, কিন্তু একটা কথা, আমার একটা জিনিস মনে হচ্ছে সবকিছু মিলিয়ে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে ছাত্র শিবির, জামাত এরা কেন ভালো করছে? আমার কেন যেন মনে হয় এটা রাজনৈতিক কারণ না, এটা অন্য একটা কারণ। যারা একটু লেখাপড়া করছে, যারা একটু সচেতন, তাদের ভিতরে ন্যায়নীতি ও দেশপ্রেম তাদের অন্তরে জেগে উঠছে। এটা পূর্বাভাস ডাকসু নির্বাচনের রেজাল্ট। ডাকসু নির্বাচনে যখন ছেলেপানরা, ছাত্রছাত্রীরা ভোট দিতে গেছে, তারা সাদেক কায়েমের কথা চিন্তা করছে, এই বেটা তার প্লেটের মাংসের একটা টুকরার থেকে ভেঙে আমাকে একটু দিছে, আমি ভোটটা ওরেই দিব। আর আবিদের দিকে যখন তাকাইছে, তারা দেখছে ছাত্র দলের কেউ আমার প্লেট থেকে মাংসের টুকরাটা জোর করে উঠায় নিছে, ঠিক যেভাবে ছাত্রলীগ নিছে। তাহলে আমি যদি বলি দেশের মানুষজনের মধ্যে একটু দেশপ্রেম, একটু ন্যায় নীতি, এটার প্রতি সম্মান, এটার প্রতি কমিটমেন্ট, এটার প্রতি তাদের আবেগ কাজ করা শুরু করেছে, আমি বলবো দ্যাটস এ গুড সাইন। বিএনপি বা ছাত্র দল, আপনারা যদি আপনাদের জনপ্রিয়তা বাড়াতে চান, আপনারা যদি দেশপ্রেম আপনাদের মধ্যে উঠাতে চান, আপনারা যদি চান দেশবাসী আপনাদেরকে ভোট দেখ, তাহলে আপনাদের ভিতরে ন্যায় নীতি প্র্যাকটিস করেন, আপনাদের ভিতরে দেশপ্রেম, সততা একটু প্র্যাকটিস করেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি এগুলো বন্ধ করেন। ভারত নীতি এর মধ্যে পাড়া দিয়েন না। আপনারা যদি এর বদল করতে না পারেন, আপনারা যেভাবে চলছেন এভাবেই যদি চলেন, তারেক রহমান আপনার পকেটে পয়সা যাবে, আপনি 31 দফার মতো এই গার্বেজ দিয়ে লোকজনদেরকে বলদ বানানোর বক্তৃতা দিতে পারবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। দর্শক বন্ধু, এই ছিল আমাদের শো। আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10টায় অন্য কোনো বিষয় আপনাদের সামনে আমি আবার কথা বলবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা বাংলাদেশের আমার ভাই বোন, বাবা, চাচা, ফুফু,
খালা, আত্মীয় স্বজন, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদেরকে আমি সম্মান করি। আমি সত্য নিয়ে কথা বলি। আমি কি দাবি করতে পারি আমি পারফেক্ট? না ভাই, আমি পারফেক্ট না, কিন্তু আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে নিজেকে পারফেকশনিস্ট বানানোর জন্য আমি চেষ্টা করি। আমি আপনার কাছ থেকে শিখি, আমার প্রতিবেশীর কাছ থেকে শিখি, আমি ছোট একটা বাচ্চার কাছ থেকেও শেখার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো কিছু আমার সামনে যদি আসে, আমি দুমড়ে মুচড়ে আমি গুড়িয়ে দেব। আমার নিজের জীবনের বিনিময় হলেও ওই দেশ টিকে থাকবে, ওই দেশকে টিকিয়ে রাখতে হবে, কারণ ওই দেশটা আমার পরিচয়, ওই দেশটা আমার অস্তিত্ব, ওই দেশটার মাটিতে আমার বাবা মা ঘুমিয়ে আছে। যে কোনো মূল্যে ওই দেশকে রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।